ভারতের মাটি আকাশ পানি ব্যবহার করে বাংলাদেশ যেসব পণ্য ব্যবহার করতে সেটা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ চীন সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে? প্রতিরক্ষা খাতেও চীন অনেক এগিয়ে গেছে, বাংলাদেশ সেই সুযোগটা নিবে। পাকিস্তানের সঙ্গে নতুন করে বাংলাদেশের সম্পর্ক, এই এশিয়ার এই অঞ্চলটা উন্নত করতে চান তাহলে আপনাকে চীন এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ শোজ চ্যানেলের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে। আপনাদের সাথে আছি আমি শেখ সামির ইয়াসার এবং আমার সাথে আছেন আমি কাজল হায়দার। কাজল ভাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তো সেই হিসাবে আমাদের সাথে ভারতের সম্পর্কটা বেশ ভালোই ছিল, তো হঠাৎ এই সম্পর্কের এই অবস্থায় আসার কারণটা কি? ভারতকে বলা হয় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সবসময়, এবং আমাদের যে মুক্তিযুদ্ধটা হয়েছিল সেখানে ভারতের অবদানের কথা কোনোভাবে অস্বীকার করা যায় না। আপনার সেই সময় যুদ্ধে ভারত থেকে সে মিত্রবাহিনী তখন বলা হতো এসে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা স্বাধীন করেছে। তাই এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের প্রায় কোটিখানিক উদ্বাস্তু মানে ভারতে আশ্রয় নিয়েছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গে, এবং তখন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশে কে বাইরের দেশে রিপ্রেজেন্ট করার জন্য প্রচুর কূটনৈতিকভাবেও সচল ছিলেন। কিন্তু এই টানাপোড়েন শুরু হয় গত বছরের 5ই আগস্টের পর থেকে। ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে তাদের আন্দোলনের এক মুখে আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান এবং ভারতে আশ্রয় নেয়। মূলত তখন থেকেই শুরু এই অবনতি হওয়ার কথা। এখন তো সবাই জানে যে ভারতে ক্ষমতা আছে বিজেপি, নরেন্দ্র মোদীর রীতে বেশ কয়েক বছর ধরেই তারা আছে। কিন্তু বাংলাদেশের বন্ধু মূলত বলা হয় কংগ্রেসকে। সেই আমি ইন্দিরা গান্ধীর কথা বললাম, তারপরে রাজীব গান্ধী, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, এরা সবসময় বাংলাদেশের মিত্র ছিল এবং বাংলাদেশটাকে তারা ভালোভাবে রিপ্রেজেন্টেটিভ করতো, নট কোনো দল। বিজেপি সরকার যেটা ভুল করছে, যেটা বললো, তারা দেশের সাথে সম্পর্ক না রেখে একটা বিশেষ ব্যক্তির সাথে, এইটাই মূলত সম্পর্কের অবনতির মূল কারণ। আর এরপর থেকে দেখা গেছে বিভিন্ন ইস্যুস তৈরি হয়েছে। যেমন আপনার ইদানিং দেখবেন যে ভারত থেকে বাংলাদেশি বলে অনেকে পুশিং করতেছে বিভিন্ন রাজ্য থেকে ধরে ধরে। তারপরে বাণিজ্য জটিলতা কিছুটা বাড়ছে। ট্রান্সশিপমেন্টের সুবিধা ছিল, ভারতের মাটি আকাশ পানি ব্যবহার করে বাংলাদেশ যেসব পণ্য ব্যবহার করতে সেটা বন্ধ করে দিয়েছে। একে একে এভাবে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ভিসা তো আছেই। হ্যাঁ, ভিসা তো আপনার মুমূর্ষু রোগী ছাড়া, মানে ক্যান্সারের রোগী ছাড়া তারা ভিসা, অথচ আপনার বাংলাদেশ অনেক বড় মার্কেট ছিল এই আপনার চিকিৎসা ক্ষেত্রে। সেটা আমরা কিন্তু এককভাবে লস হচ্ছি না। এবং আমরা বিভিন্ন সময় ভিডিওতে দেখছি, বিভিন্ন নিউজে আসতেছে, কলকাতার ব্যবসায়ীরা, তারপর কলকাতায় চেন্নাই যেখানে হাসপাতালগুলো আছে বাংলাদেশের রোগীরা যেখানে যাওয়া বন্ধ, তাদেরটা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এবং ওখানে রাস্তা আন্দোলনও হচ্ছে ভিসা প্রক্রিয়াটা আরও সহজ করার জন্য। এখন আমাদের ফোকাস হওয়া উচিত যে কিভাবে এই সম্পর্কটা বিল্ড আপ করা দরকার। এখন যেহেতু বাংলাদেশের চারপাশের মধ্যে 3 পাশে হচ্ছে ভারত আর এক পাশে মিয়ানমার, তাহলে ভারত আর এখানে দায়িত্বটা নিতে হবে ভারতকে, কারণ ভারত একটা বৃহৎ দেশ। আপনি যখন একটা বৃহৎ দেশ হবেন, আপনার একটা ন্যাচারালি দায়িত্ব পড়ে যায় আপনার আশপাশের যে ছোট ছোট দেশগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে মার্চ করার। কিন্তু ভারতের কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ভাই হিসাবে রোল প্লে করে, এইটাই আপনি ধরতে পারছেন। এইখানেই হচ্ছে মূল সমস্যা। এখন ঘটনা হচ্ছে এই ভারতের উচিত, বাংলাদেশও আছে, ভারতের উচিত কিছু কিছু ক্ষেত্রে আগে যে পূর্বের সম্পর্ক সেখানে ফিরে যাওয়া। তা ফিরে যাওয়ার জন্য কি করতে হবে, যে ট্রান্সশিপমেন্ট বাতিল করছিল এগুলো আবার উঠাই নিতে হবে। বাংলাদেশ ভারতকে ছেড়ে চীনের দিকে মুখ হচ্ছে, কারণ হচ্ছে ভারত সেভাবে সহযোগিতা করছে না। এটাও মনে রাখতে হবে, ভারত যে বাণিজ্য করে তার 4th কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, লস তো ভারতেরও, এটা বুঝতে হবে ভারতকে। তাই যেটা বলা যায় যে দুই দেশের জন্য, বিশেষ করে ভারতের জন্য মঙ্গল যে বাংলাদেশের সাথে যে সরকারই থাকুক, মূলত তো ব্যবসাটা হয় সরকার এবং মানুষের সাথে। এই সাথে কোনো দল বা ব্যক্তিকে না ধরে দেশের জনগণের প্রতি সিম্পেথি থেকে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার। কোনো দল বা মানুষের সাথে সম্পর্ক করে তো লাভ হয় না, আলটিমেটলি থাকে হচ্ছে দেশ 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 এবং দেশের মানুষ, এটা তো পরিবর্তন। আর এমন কথাও আছে, আপনি
ঘরের বউ চেঞ্জ করতে পারবেন, প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। তাই ওদের উচিত ভারতকে, আর নমনীয় ঠিক না, একটা আপনি শুধু নেবেন দেবেন না কিছু, এ ধরনের তো কিছু হয় না। গত 18-19 বছর একভাবে আপনি ট্রিট হয়েছেন, সব পেয়ে গেছেন, তেমন কিছু দেননি। কিন্তু এটা তো আসলে কূটনীতি না, আপনাকে কূটনীতির ভারসাম্য বজায় রাখার জন্য গিভ অ্যান্ড টেক থাকতে হবে। তো এতক্ষণ শুনলাম ভারত নিয়ে, ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা নিয়ে শুনলাম। তো এখন শুনতে চাচ্ছি কাজল ভাই আপনার কাছ থেকে যে বাংলাদেশ চীন সম্পর্কটা আসলে কোন দিকে যাচ্ছে, এটার ইয়েটা কি? আচ্ছা, বাংলাদেশ চীন সম্পর্ক বাণিজ্যের ক্ষেত্রে বেশি অবশ্যই। যেমন আমাদের যে পদ্মা সেতু চীনের তৈরি করা, যে যখন বিশ্বব্যাংক এটা অর্থটা নিয়ে নিল বা তারা লগ্নি করবে না, তখন কিন্তু এই চীনই এগিয়ে আসে। তা চীনও আমাদের পরীক্ষিত বন্ধু, এবং যত দিন যাচ্ছে চীনের একটা আবার এই দিক থেকে ওদের মজার বিষয় হচ্ছে, ওরা যে সরকারে থাকুক তাদের সম্পর্কটা স্টেবল রাখে, কারণ তাদের ব্যবসা করতে হবে। আপনারা জানেন চীন নেক্সট পরাশক্তি হতে যাচ্ছে, পরাশক্তি মানে বাণিজ্যে। তারা তো এমনি নিউক্লিয়ার পাওয়ার একটা দেশ, কিন্তু আমেরিকা এবং অনেক সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকা চেয়ে এগিয়ে আছে ব্যবসার ক্ষেত্রে। তাই চীন পুরো পৃথিবীর দেশের সাথে যেভাবে সম্পর্কটা বাংলাদেশের সাথে সেই অভিন্ন তাদের কূটনীতি বজায় রাখছে। বিশেষ করে ট্রিটমেন্ট নেওয়ার জন্য চীনমুখী হয়ে গেল, এবং চীনও অনেক ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে, এবং ওখানকার একটা স্পেশালি হাসপাতাল শুধুমাত্র করা হয়েছে বাংলাদেশিদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য। দোভাষী রাখা হয়েছে যাতে কোনো ধরনের ভাষার কমিউনিকেট করতে কোনো ধরনের সমস্যা না হয়, এবং খরচটাও কম। তার মানে চীন ব্যবসাটা নিয়ে নিল। ভারত যদি তাদের জায়গাটা ঠিক আছে, সেই ব্যবসায় কমফোর্টেবল হয়ে গেলে মানুষ তো ওখানে সেখানে আবার সুইচ করা, আপনি সেই গুডউইল আবার বানাতে গেলে আমার তো সেটা সময় লাগবে। এজন্য আপনি টাকা খরচ করবেন, আপনি যেখানে বেটার পাবেন চিকিৎসা সেখানেই যাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু চীন সফর থেকে কিছুদিন আগে আসলে, এবং বেশ কিছু চুক্তি সেখানে হয়েছে বাণিজ্য থেকে লং টার্ম, এবং চীনের কিছু প্রজেক্ট আপনার মনে করেন বড় প্রজেক্টের কাজ চলছে। তা চীন, আমি বলবো যে চীনের সাথে সামরিক খাত বলে দেই, চীনের সামরিক খাত যে কত উন্নত সেটা আমরা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে দেখেছি, যে পাকিস্তান চীনের প্লেন ব্যবহার করে ভারতের যে ফ্রান্সের রাফাল বিমানকে ফেলে দিছে J-10। এখন কিছু সামরিক চুক্তিও হয়েছে শোনা যাচ্ছে, এগুলা আমরা বিভিন্ন মিডিয়ায় আসছে এগুলা, যে J-10 কিনবে, আরও কিছু জিনিসপত্র চীন থেকে কিনবে। চীনের ব্যয়ও কম, কিন্তু জিনিস ভালো তাদের, এবং তারা পরীক্ষিত। তাই দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা খাতেও চীন অনেক এগিয়ে গেছে, বাংলাদেশ সেই সুযোগটা নিবে। তাই দেখা যাচ্ছে আপনার শিক্ষা, স্বাস্থ্য এবং সামরিক ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে, কারণ আপনি প্রফিট খুঁজবেন সবসময়। আপনি একটা জিনিস যদি ফ্রান্স বা অন্য কোনো জায়গায় কিনতে যান, ধরেন 100 টাকা খরচ হয়, চীন থেকে সেটা যদি আপনি 80-70 টাকায় ওর চেয়ে ভালো পান, তাহলে আপনি তো নিশ্চয়ই ওখানে। মনে রাখতে হবে আমাদের গার্মেন্টস শিল্পের অনেক বায়ারও আছে চীন থেকে আসে, ভালো প্রোডাক্ট যাচ্ছে এখানে, এবং তারা সন্তুষ্ট। কেন এই আপনার গার্মেন্টস শিল্প ও চীন প্রচুর হেল্প করছে বাংলাদেশকে, এবং আপনার ইকুইপমেন্ট যেগুলো আসে বাণিজ্যের ওই গার্মেন্টসের ফ্যাক্টরি চীন থেকে ম্যাক্সিমাম আসে। তাই এদের সম্পর্ক আগেও ভালো ছিল, এখন আরেকটু ভালো হয়েছে। ভারত কিছুটা পিছু হটে যাওয়া মানে কি, ভারত তাদের ব্যবসা হারাচ্ছে। ওই যে বললাম যে এগুলো বন্ধ করে দিয়েছে, যে রাস্তা, ব্যবসা, তারপরে স্বাস্থ্য, এগুলোকে চিনতে সুযোগ নিবেই। সম্প্রতি বাংলাদেশের আপনার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরের সাথে চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওনতাও 2টা সমঝোতা স্মারক সই করেছেন। এখানে আবার দেখেন কৃষিতে ড্রোন প্রযুক্তি, ফিশিংয়ের জাহাজ এবং প্রযুক্তিগত সহযোগিতা যায় বাংলাদেশ। আপনি খেয়াল করবেন, আপনি যখন মোবাইল ফোন স্ক্রল করেন, কৃষিক্ষেত্রে বিশেষ করে অনেক অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে চীন। আপনি যে চীন একটা মেশিন ব্যবহার করে যেখানে 20 জন কৃষক বা আপনার শ্রমিক কমে যাচ্ছে, এবং খুব দ্রুত এই কাজগুলো হচ্ছে। এখন বাংলাদেশ সেই প্রযুক্তি নিবে, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ধান কাটার সময় আমাদের এখানে কামলা পাওয়া যায় না, যেটা কামলা বলে, এটা আবার কামলা পাওয়া খুবই কষ্টে। তখন আপনার একটা মেশিনারি, এই যে ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে বলতেছে, আরও কিছু প্রযুক্তি ব্যবহার করলে দেখা যাবে যে খুব কম সময়ে প্রচুর ধান কাটতে পারেন, ধান রোপণও করতে পারছেন, এবং অন্যান্য ক্ষেত্রেও খুব কাজগুলো আপনার স্মুথলি চলবে। তাই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের সময় চীনের সাথে সম্পর্ক বাংলাদেশের বহু দিন থেকে ভালো সম্পর্ক, কিন্তু এই সরকারের আমলে এটা স্পিডি হয়েছে। আরও স্পিডি হয়েছে একটাই কারণ, যে ইন্ডিয়ার সাথে তাদের ব্যবসা বাণিজ্য একটু আমাদের ইমোশনাল একটু ডিসপিউট হয়ে গেছে, সেই কারণে সুযোগের জন্য ইমোশন খুবই খারাপ জিনিস। ব্যবসাতে ইমোশন চলে না, এখানে দিমাগ আর সুযোগ যে সুযোগটা চীন নিয়ে নিছে। অবশ্যই।
পরবর্তী প্রশ্ন আপনার কাছে আমার যেটা থাকবে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে নতুন করে বাংলাদেশের সম্পর্ক, এই সম্পর্কটা কোন দিকে যাচ্ছে এবং এটার ফিডব্যাকটা কি আসতে পারে? আচ্ছা, আপনাকে মনে আমাদের সবাই মনে আছে যে পাকিস্তান এবং বাংলাদেশ একটা রাষ্ট্রই ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তো এটা আপনার 70 ওয়ারের যে কোনো কারণে হোক, বৈষম্যর কারণে হোক, না করে এক যুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা আলাদা হয়েছে। তারপর থেকে গত 17-18 বছর এই আওয়ামী লীগ সরকার ভারত ঘেঁষা হওয়ায় পাকিস্তানকে আমরা চির দুশ্মন বানিয়ে ফেলছে তারা, এবং ওদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, ওদের টিমকে এখানে খেলানো যাবে না, সাংস্কৃতিক আদান প্রদান করা যাবে না, সব কিছু হয়ে গেছিলো ভারতমুখী। এখন আপনি গ্লোবাল একটা ভিলেজে বাস করেন, এখন কোনো দেশের সাথে তো আপনি বৈরী আচরণ করতে পারবেন না, কারণ আপনার ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে উন্নতি করার জন্য সবার সাথে সম্পর্কটা ঠিক রাখতে হবে। কোনো একটা নির্দিষ্ট দেশের প্রতি আকৃষ্ট হয়ে অন্যান্য দেশের প্রতি একদম না ভাই আমি ওই দেশে যাব না, ওই দেশের লোক খারাপ আমাদেরকে মারছে, এগুলো আসলে বিজনেস পলিসি না। তো যেটা আমি বললাম যে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে বাংলাদেশ সরকার বিচক্ষণতার মাধ্যমে পাকিস্তানের সাথে কূটনীতির সম্পর্ক জোরালো করছে, এবং গত নভেম্বরে আপনার এই স্বাধীনতার পর প্রথম কার্গো শিপ আসছে, এবং তার কিছু আরেকটা আসছে, কারণ ওদের আপনার সুতা যেগুলো আমাদের কাজে লাগে, কারণ সুতা প্রচণ্ড কোয়ালিটি, কাপড় কোয়ালিটি, তার এই দিকটা পাটের দিকটা আমরা পাট এক্সপোর্ট করি, ওদের ওটা পাটের জিনিস খুব ব্যবহার হয় ওখানে, তাই এক্সপোর্ট ইম্পোর্টেড এই ফ্লোটা বেড়ে গেছে। ফ্লোটা বাড়ার পর আপনার জাতিসংঘের যে আন্ডার সাইড যে বৈঠক হয়েছিল সেখানে শেহবাজ শরীফের সাথে 2টা অলরেডি বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার হয়ে গেছে, এবং চুক্তিগুলা এই বাণিজ্য চুক্তিগুলোই তাদের সাথে আমাদের হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে এখন পাকিস্তানের ক্রিকেট লিগ যে পিসিএল হয় ওখানে বাংলাদেশের খেলোয়াড়রা যাচ্ছে, এখানকার বিপিএলে পাকিস্তানের প্লেয়াররা আসছে। এগুলো হচ্ছে সাংস্কৃতিক খেলাধুলা আদান প্রদান। এগুলো হয় কি আপনি আপনার নিজের যে স্পোর্টসের ক্ষেত্রে আরও উন্নতি করবেন, সংস্কৃতি আরও এগিয়ে যাবে, ব্যবসা বাণিজ্য তো আগাচ্ছেই। তো খুব বিচক্ষণতার সাথে এই সরকার, অন্তর্বর্তী সরকার যেটা করছে যে আমি বেটার কিছু করতে চাই অন্য দেশের সহযোগিতা নিয়ে, এটা তো খারাপ কিছু না। আমি তো আমার যেমন উন্নয়নশীল সহযোগিতার প্ল্যাটফর্ম D8 সম্মেলনের সাইডলাইনে আবার শেহবাজ শরীফের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল, সেখানে সার্ক ওই যে আমাদের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সার্কটা গঠন করছিল এটা কিন্তু মাঝখানে অকেজো হয়ে গেছিল, এটাকে আবার রিবিল্ড করার জন্য, পুনরায় চালু করার জন্য এটা প্রস্তাব দেওয়া হয়েছে শাহবাজ শরীফকে, এবং শাহবাজ শরীফ সেটা আহ্বান জানিয়েছে চলেন আমরা বসে এটাকে আবার ফ্রুটফুল করি। এবং ভারতকে তারা কিন্তু বাদ দেয়নি, ভারত তো বড় অংশীদার, এবং ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে এটা যত দ্রুত সম্ভব এই সম্মেলনটা করার। কারণ হচ্ছে দক্ষিণ এশিয়ার যে সমস্যা সমাধান এটা আমাদেরকে নিজেদের বসে এটা ঠিক করতে হবে, এটা বাইরে থেকে কোনো মোড়ল বা পাশ্চাত্য দেশে এসে এটা ঠিক করতে পারবে না। কেন আমার প্রবলেম আপনি বুঝেন, আপনার প্রবলেম আমি বুঝি, সেভাবে সলিউশনটা আমাদের করতে হবে। যখনই বাইরে থেকে ওই যে ব্রিটিশ চাল ডিভাইড অ্যান্ড রুল ওরা তো ঢুকাই দিছে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন ভারত পাকিস্তান বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে বীজ ভুগে যায়, ওইটাই আমরা এগোতে পারি না। তাই সার্ককে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটা আবার চালু করতে বলছে, এটার মাধ্যমে যেন আরও আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওকে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কি মনে করেন আপনি এই 4টা দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং চায়না আগামী 10 বছর 15 বছরে এই সম্পর্কটা কিভাবে একটা ডিপ্লোম্যাটিক একটা সমঝোতায় কিভাবে জিনিসটা থাকতে পারে? মানে নেক্সট 10 ইয়ার্স যদি আমি বললাম এখন নির্বাচন হবে, নতুন সরকার আসবে, নতুন তো কিভাবে হলে কিভাবে কি হয়, কিভাবে যদি ধরেন না হয়, ধরেন এখন ভারতের সাথে একটু সমস্যা, পাকিস্তানের সাথে একটু বন্ধুত্ব, এটা যদি আবার আগের মতো অবস্থা হয় তাহলে কিভাবে দাঁড়াবে, সেটা নিয়ে চায়নার কি থাকতে পারে, এটা নিয়ে কি মনে হয় আপনার? এখানে যদি আপনার এই এশিয়ার এই অঞ্চলটা উন্নত করতে চান তাহলে আপনাকে চীন এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, দুজনেই পরাশক্তি। বাংলাদেশের উচিত ভারসাম্য বজায় রেখে মাঝখানে এগিয়ে যাওয়া সবাইকে সাথে নিয়ে, কিন্তু এই মূল গেম প্লেয়ার হচ্ছে 2টা দেশ, ভারত এবং চীন। এরা আবার অনেক ক্ষেত্রে বাণিজ্য করতেছে, কিন্তু দেখা যায় কি আমরা বিশ্ব সংযোগের কয়েকদিন আগে একটা এপিসোড করেছিলাম, সেখানে ওই আপনার আমেরিকারা মুখোমুখি দাঁড় করে দেয় পাশ্চাত্য যে একটা ব্রিটিশ, আমেরিকার তো মূলত ব্রিটিশই,
তা ওই আপনার ব্রিটিশ পলিসির মাধ্যমে সবসময় ভারত আর চীনকে মুখোমুখি অবস্থানে দাঁড় করে দেয়, এই আপনার একে উস্কানি দেয় ওকে উস্কানি দিচ্ছে, এর ফলে হচ্ছে কি ক্ষতিগ্রস্ত পুরো এশিয়া হচ্ছে, এই অঞ্চলটা পুরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দুইটা বড় শক্তি যখন বিপরীত মুখে চলে তখন ওখানে উন্নতি ইন্ডিভিজুয়ালি হয়, এক একটা দেশের হয়, কিন্তু যখন সব কান্ট্রিগুলো এশিয়ার এই কান্ট্রিগুলা একত্রিতভাবে রিজিয়নের মধ্যে আসে, একটা ভিলেজের মধ্যে আসে, ইকোনমিক ভিলেজের মধ্যে, তখন সবগুলো ইউনিট ফাংশন করতে থাকে। তার দেশটা প্রত্যেকটা দেশ, শুধু ভারত চীন না, এর সাথে যত দেশ আছে সবগুলা সামনে এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে স্ট্রং হবে। অর্থনৈতিকভাবে স্ট্রং হলে আপনার প্রতিটি ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। কেন মূল যুদ্ধটা এখন ইকোনমি, থার্ড ওয়ার্ল্ড যদি হয় তাহলে ইকোনমিক নিয়েই হবে। তাহলে চীন এবং ভারতের উচিত দ্বন্দ্ব ভুলে যে এই সীমান্তের দ্বন্দ্ব, সামান্য তিব্বত নিয়ে যে ঝামেলা, এগুলো বৃহৎ স্বার্থে যদি 10 বছর পরে একটা পর্যায়ে নিয়ে যেতে যায় নিজেদেরকে এবং পুরা এশিয়াকে, তাহলে এই দুই দেশকে সামনে এগিয়ে আসতে হবে। এবং এই দুই দেশের কমন ফ্রেন্ড হচ্ছে রাশিয়া, এখানে রাশিয়াটা একটা বড় গেম প্লে করতে হবে। এবং রাশিয়া ইতিমধ্যে আপনার গত সপ্তাহখানেক আগে একটা বৈঠক হওয়ার কথা ছিল, এটা আবার সামনে হবে, এই 3 দেশকে নিয়ে বসতে যাচ্ছে। তারা রাশিয়া এটা উপলব্ধি করছে, রাশিয়া ভাঙে মানে সোভিয়েত ইউনিয়ন হওয়ার পরে রাশিয়া, যে এই 3 দেশ রাশিয়া, চীন এবং ভারত যদি একত্রে না চলে তাহলে এখানেও পাশ্চাত্যের যে বাইরের আধিপত্য এখানে রুল করবে। রুল করলে হবে কি, এক একটা দেশ কোনটা সাহায্য, তখন রাশিয়াও এককভাবে কিছু করতে পারবে না। তাই এদের সাথে নিয়ে বাংলাদেশকেও, বাংলাদেশের নীতির সাথে চলে আসবে, বাংলাদেশ রাশিয়ার বন্ধু এবং রাশিয়া এবং পাকিস্তান বা এই 4টা দেশের কথা বলেন খুবই গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের কারণে। এবং প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় যে একটা দেশ তো নিজে সম্পূর্ণ স্বাবলম্বী হতে পারে না, বিভিন্ন দেশকে নিয়েই হতে হয়। তাই এই ক্ষেত্রে বিশ্লেষকরাও কিছু কথা বলছেন যে ছোট দ্বন্দ্ব তো থাকবে, এই দ্বন্দ্বগুলো ভুলে ব্যবসার দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে না হোক, এক তিক্ততা না বাড়িয়ে যতটুকু সম্পর্ক আছে এটাকে একটু পলিশ করে এটা সামনে মার্চ করা উচিত। এখন এই পলিসি যদি নেয় তাহলে নেক্সট 10 ইয়ার্স এশিয়ার এই দেশগুলো দেখবেন মানে হাই লেভেলে চলে গেছে সব দিক থেকে, এবং পাশ্চাত্যের সাথে কোনো অংশে কম না। এখন আছে ইন্ডিভিজুয়ালি চীন ভারত রাশিয়া যদি আর ইন্ডিয়া পাকিস্তান যদি একই সমীকরণে এসে পড়ে, বিশেষ করে ইকোনমি, তখন এদের ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ কাজল ভাই আজকের সংবাদ পর্যালোচনার জন্য। তো দর্শক, আমরা আজকে শুনলাম যে ভারত বাংলাদেশের যেই টানাপোড়েন সেটার কারণ এবং সেটা কিভাবে রিবিল্ড করা সম্ভব হতে পারে ইন দ্য কামিং ইয়ার্স। তারপর হচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক এবং ব্যবসাটা কীরকম হতে পারে চীনের সাথে বাংলাদেশের, এবং এই 4টা দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এদের কীরকম সম্পর্ক হওয়া উচিত আগামী দিনগুলোতে, এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলে। দেখা হবে অবশ্যই আগামীকাল। ধন্যবাদ সবাইকে।